ছাব্বিশের নির্বাচনের দামামা নির্ঘণ্ট প্রকাশের আগেই ইতিমধ্যেই রাজ্য জুড়ে বেজে গেছে এবং এই মুহূর্তে রাজ্য জুড়ে দুই যুযুধান শিবির। রাজ্যের শাসক দল চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে দেখতে চাইছে, পাশাপাশি বিজেপি চাইছে এবার রাজ্যে পরিবর্তনের সরকার। তুল্যমূল্য বিচারে রাজ্য এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে, কি চাইছেন রাজ্যের মানুষ, তার অন্ধে অন্ধে জানতে চাইছেন রাজ্যের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রীরা, যারা দীর্ঘ 5 বছর মা মাটি মানুষের সাথে কাজ করলেন। এই মুহূর্তে আমরা মুখোমুখি রাজ্যের এমনই এক গুরুত্বপূর্ণ মন্ত্রী, যিনি ক্যাবিনেটে দীর্ঘদিন মন্ত্রিত্ব করার পাশাপাশি তার আগের থেকেই বাংলার মা মাটি মানুষের সাথে, বিশেষ করে প্রান্তিক মানুষের সাথে যিনি ছিলেন ওতপ্রোতভাবে জড়িয়ে। আমার সাথে মুখোমুখি রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। আমরা স্যারের কাছ থেকে জেনে নেব যে 26-এর নির্বাচনের প্রস্তুতি কেমন শাসক শিবিরের পক্ষ থেকে। স্যার, কতটা প্রস্তুত আপনারা 26-এর নির্বাচন? দেখুন, বিগত 5 বছর আমরা কোনোদিন ভাবিনি যে নির্বাচন তো অনেক দূরে আছে। আমরা প্রতিনিয়ত আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সর্বদা মানুষের কথা চিন্তা করেন এবং ওনার অনুভূতির ওপর নির্ভর করে অনেক অভিনব মস্তিষ্কপ্রসূত প্রকল্প চালু করেন এবং উনি নিজে ব্যতিক্রমী রাজনৈতিক প্রশাসকের চরিত্র হিসেবে আমার কাছে সব থেকে যেটা লক্ষণীয় হয়েছিল, প্রথম দিন থেকেই উনি অদ্ভুতভাবে প্রত্যেকটি প্রকল্পের সম্ভাব্য উপভোক্তারা পুরোপুরি তার সুবিধা ভোগ করছেন কিনা সেটা নিজে নিরীক্ষণ করেন। আপনারা জানেন যে উনি শুরু করেছিলেন একেবারে প্রায় প্রথম থেকেই ওনার শাসনকালে জেলায় জেলায় গিয়ে উনি সর্বস্তরের আধিকারিক, একেবারে সমষ্টি উন্নয়নের অধিকর্তার থেকে জেলা শাসক, তার সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধি একসঙ্গে একই প্রেক্ষাগৃহে বা একই মণ্ডপের তলায় বসিয়ে রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দপ্তরের যারা জনকল্যাণের কাজের সঙ্গে সরাসরি যুক্ত, তাদের সচিব, প্রধান সচিব, অতিরিক্ত মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সঙ্গে নিয়ে উনি সরাসরি খবর নিতেন। প্রথমে হয়তো কোথাও আধিকারিকদের জিজ্ঞেস করতেন এই প্রকল্পের কত অগ্রগতি এবং তার খুঁটিনাটি, যেমন ধরুন 100 দিনের কাজে উনি জানতে চাইতেন কতজন অন্তর্ভুক্ত হয়েছে, গড়ে কত দিনের কাজ হয়েছে এবং তুলনামূলকভাবে বাকি যে কমাস আছে অর্থবর্ষের, তার ভেতরে এবং আমাদের আবহাওয়ার ওপর নির্ভর করে কতগুলো কাজ করা যাবে। দেখুন, প্রত্যেকটি অভিনব কাজের ভেতর দিয়ে উনি মানুষের জীবন শুধু সাবলীল করার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন তাই নয়, আজকে বিশ্বব্যাপী ওনার অনেক প্রকল্পের স্বীকৃতি মিলছে। ধরুন একটা উল্লেখ করি, মাটির সৃষ্টি কি শুকনো এলাকায় পতিত জমি বলে চিহ্নিত, মানুষরা জীবন জীবিকায় ওখানে বিপর্যস্ত, কোনো রকম উপায় নেই চাকরির, সেখানে সরকারি কাজে যুক্ত হয়ে যতটুকু পান, বিভিন্ন চাষের ক্ষেত্রে বর্ধিষ্ণু এলাকায় গিয়ে তারা ওখানে শ্রমিকের কাজ করেন, আবার সেই খণ্ড শেষ হয়ে গেলে, সেই সিজন শেষ হয়ে গেলে ফিরে এসে থাকেন। এই যে জীবনযাত্রার পদ্ধতি এবং পতিত জমি বলে চিহ্নিত করে সেখানে জলের অভাব, চাষাবাদ হয় না, সেগুলোকে উনি পরিবর্তন করার জন্যে সমন্বিতভাবে বিভিন্ন দপ্তর, সেচ দপ্তর, আমাদের WRIDD যেটা ক্ষুদ্র সেচ দপ্তর বলে আগে চিহ্নিত ছিল, তারপরে কৃষি দপ্তর, আমাদের কৃষির আনুষঙ্গিক সব দপ্তরে এমন একটা সুযোগ করে দিলেন যে সেখানে আমাদের বিভিন্ন যারা ওখানকার
স্থানীয় মানুষ যারা কোনো কাজের সুযোগ পেতেন না, তাদের মজুরি দিয়ে 100 দিনের কাজের যেখানে সম্ভব সেখানে তাদের নিযুক্ত করে সেই সব জমিকে নতুন করে সাজিয়ে তুলে তার ভেতরে একটা অংশ পুকুর খনন করে জল ধরে রাখার ব্যবস্থা, জল ভরো প্রকল্পে, যেখানে হয়তো কাছেই কোনো ছোট খাল আছে বা নদী আছে, সেখানে প্রয়োজনে বাঁধ দিয়ে জল ধরে রেখে সেই জলাশয় থেকে জল নিয়ে ক্ষুদ্র সেচে নিখরচায় সরকারি প্রকল্প, আমাদের যে পশ্চিমবঙ্গের নিজস্ব সেচ প্রকল্প রয়েছে যেখানে কৃষকদের 1 পয়সা দিতে হয় না, সেই রকম কোথাও বা বিন্দু সেচ, কোথাও বা ছেটানো সেচ, অল্প জলে বেশি জমিতে চাষ করার ব্যবস্থা। সেখানে হাত ধরে শুধু আমাদের উদ্যান পালন বিভাগ বা কৃষি দপ্তর বা আমাদের পশুপালন দপ্তর তারা যে বিভিন্ন জিনিস সামগ্রী দিলেন তাই নয়, হাতে কলমে শেখালেন যে যেহেতু ওখানে চাষাবাদ সেরকম হতো না, ওই জমিতে উপযুক্ত পরিবেশে কি কি ফসল হবে তার ব্যাপারে প্রশিক্ষণ দিয়ে তাদের বীজ দেওয়া, তাদের বিকল্প চাষও নিয়ে এলেন, চাষের সুযোগ করে দিলেন। ওখানে চাষই হতো না, আজকে আমরা শুনলাম ইউনের থেকে সেটা স্বীকৃতি দিয়েছে। এবং আপনাদের বলি, এই যে বদনাম করার জন্যে বিজেপি সরকার উঠে পড়ে লেগেছে, 100 দিনের কাজ থেকে যে এরকম স্থায়ী সম্পদ করা যায় এবং তাতে একটা স্থায়ী জীবন জীবিকার ব্যবস্থা হয়, এইটার স্বীকৃতি দিয়ে আশ্চর্য হয়ে আমাদের কাছে বলে গেছিলেন যে আমরা এরকম ব্যবস্থা দেখিনি কোথাও, কোনো রাজ্যে। এবং এইটাকে একেবারে সকলের কাছে নিদর্শন হিসেবে তুলে ধরার জন্যে আমরা এই ধরনের কাজের জন্যেই শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছিলাম। ওই যে 100 দিনের কাজে পরপর 4 বছর আমরা শ্রেষ্ঠত্বের শিরোপা পাই, এই ধরনের সৃষ্টি করার জন্য। সেই মাটির সৃষ্টি আজকে রাষ্ট্রপুঞ্জ থেকে স্বীকৃত। যেরকম দেখুন আমাদের কন্যাশ্রী রাষ্ট্রপুঞ্জের থেকে স্বীকৃত হলো, এখানে অনেকে ব্যঙ্গ করত, তারপরে তার অনুকরণ হলো, কিন্তু তার অনেক প্রচার দেখলাম আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, কিন্তু কোনো প্রভাব দেখলাম না। সেই জন্যে আমি এইটাই বলতে চাই, আমরা তো 365 দিন নির্বাচনের জন্য প্রস্তুত, আমাদের নির্বাচনের জন্য আলাদা প্রস্তুতি লাগে না। তবে হ্যাঁ, আমাদের জোর করে ভোটাধিকার কেড়ে নেওয়া হবে, ভোট এমনি নানান রকম মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যে স্বপ্নের জাল বুনে গেছিলেন বিজেপির বড় বড় কর্মকর্তারা, নেতারা, স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা কত স্বপ্ন দেখিয়েছিলেন মানুষকে, সেগুলো মানুষ পশ্চিমবঙ্গের বুঝতে পারে যে কোনটে সত্যি কোনটে মিথ্যে। ওনারা নিজেরাই যা বলেন পরবর্তীকালে প্রশ্ন করলে বলেন ওটা তো জুমলা ছিল। তো আমরা তো এইসবে অভ্যস্ত নয়, আর পশ্চিমবঙ্গের মানুষকে এইসব বলে কখনো কিছু আকৃষ্ট করা যায় না। তাহলে কি উপায় করবেন? এত রকমের ভাবে এত প্রচেষ্টা করে তারা নানান রকম মিথ্যা কথা রটিয়ে তারা অনেকভাবে আমাদের কুলসিত করেছেন, মানুষের মন জয় করার জন্য অনেক নাটক করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তাতে গলেনি। উত্তর বিগত 3টি সাধারণ নির্বাচনে বিধানসভায় আমাদের আরও বেশি আসন বৃদ্ধি পেয়েছে। তাহলে ওদের যে এই মিথ্যা ফানুস উড়িয়ে এই স্ট্র্যাটেজি ফেল করেছে মূল প্রতিপক্ষ বিজেপির, অন্যদের কথা নাই বা বললাম পশ্চিমবঙ্গে, তো সেখানে এবারে ওনাদের আশা জাগলো, কয়েকটি রাজ্যে ওনারা ভোটার লিস্টে জোর করে কারচুপি করে ওনারা ফল উল্টে দিলেন। ভেবেছিলেন পশ্চিমবঙ্গেও বুঝি এটায় সফল হবে, সেই জন্যে অদ্ভুত অদ্ভুত প্রচেষ্টা চালাচ্ছেন বিভিন্ন নামে। প্রথম তো আমাদের যে গঠন ছিল, পরিকাঠামো ছিল নির্বাচন কমিশনের, তাকে ওরা বদলে দিলেন সংখ্যাধিক্যের জোরে, যেহেতু ওদের সাংসদ বেশি, ওরা নিজেদের মনোনীত নির্বাচন কমিশনকে প্রতিষ্ঠিত করলেন। তারপরে পেছনের দরজা দিয়ে বিভিন্নভাবে মানুষকে ওনারা ভোটার লিস্ট থেকে, মানে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক তিনি একটা খুব ভালো উক্তি করেছিলেন যে আমরা গণতন্ত্রে জানি সাধারণ মানুষ যারা প্রশাসনে দায়িত্বে আসবেন তাদের নির্বাচন করেন, কিন্তু আমরা দেখছি নির্বাচিত প্রশাসকরা এখন বেছে নিচ্ছেন যে কোন নির্বাচকরা ওনাদের
ভোট দেবেন, মানে ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। বাংলা ভাষায় কথা বললে ওনারা বলছেন এরা বাংলাদেশি। যারা বরাবর ভোট দিয়ে আসছেন, যারা আমাদের রাজ্য তথা দেশকে পৃথিবীর বুকে আমাদের সম্মান এনে দিয়েছেন, সেই সব লোককে ডেকে পাঠিয়ে বলছে তুমি প্রমাণ করো তুমি এখানে ভোটাধিকার আছে তোমার। নিজেরা লিখছেন বাংলায় প্রদীপ কুমার মজুমদার, ইংরেজিতে লিখছেন ধরুন আমার নাম প্রদীপ কে আর মজুমদার। নোটিশ দিয়ে বলছে প্রমাণ করো, যে আমার ছেলেকে বলেছে যে তুমি প্রমাণ করো তোমার বাবা প্রদীপ কুমার মজুমদার। মানে ওখানেও বাংলা ভাষাকে একেবারে সম্পূর্ণ মানে ওদের তালিকার থেকে বহির্ভূত করে বাংলা এবং বাঙালি বিদ্বেষ, একেবারে বিদ্বেষ, বাঙালি বিদ্বেষ, বাংলার প্রতি একটা সারা ভারতবর্ষে তথা পৃথিবীর বুকে এমন একটা ছবি ওনারা তৈরি করার চেষ্টা করছেন। বাঙালি মানেই হচ্ছে তারা ফ্রড, তারা ছিন্নমূল লোক, তারা আসলে বাংলাদেশি। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ নাকি খাদ্যে স্বয়ংসম্বর নয়, এসব অলৌকিক কথা। ওদের একজন নাকি তথাকথিত একটু প্রাজ্ঞ শিক্ষিত একজন যিনি সভাপতি হয়েছেন, তিনি কালকে দেখলাম ক্যালকাটা ক্লাবে গিয়ে কী সব বলে গেলেন, এত ইম্পোর্ট হচ্ছে, সেটা কি ইম্পোর্ট হচ্ছে বললেন না। আরে স্বাধীন ভারতবর্ষে আমার উদ্বৃত্ত সম্পদ যাবে আর একটা রাজ্য নেবে, আমার আরেক জায়গা যেটা আমার প্রয়োজন যদি অন্য রাজ্যে সেটা সহজলভ্য হয় আমরা নেব, এটি তো স্বাভাবিক। আমদানি রপ্তানি তো আছেই, আর স্বাধীনোত্তর ভারতে বহুদিন ধরে আছে। তো উনি যে কি পরিসংখ্যান দিলেন, আমরা ধানে উদ্বৃত্ত, আমরা আলুতে উদ্বৃত্ত, ধানে আমরা ভারতবর্ষে সব থেকে বেশি ধান উৎপাদন করি, আমাদের 2.5 কোটি টনের বেশি এখানে আমাদের ধান হয়। উনি কি সব তথ্য দিলেন আমি বুঝলাম না। আলুতে আমরা শুধু ধানে নয় আমরা বা চালে নয়, আমরা আলুতে স্বয়ংসম্পূর্ণ, 20 লক্ষ টনের বেশি আমাদের মাছের উৎপাদন হয়। উনি কি যে বলে গেলেন, ডিমে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আগে আমাদের বাইরে থেকে ইন্ডাক্ট করতে হতো, মুরগির মাংস আমরা উদ্বৃত্ত। কি সব তথ্য দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন আমি কিছুই জানি না। তার কোনো স্পেসিফিক ইনফরমেশন নেই, এত ইম্পোর্ট হচ্ছে, অতএব বাংলা খুব পিছিয়ে আছে। আপনি দেখেছেন আমাদের স্বয়ং দুর্গাপুরে কত মানুষ যারা অন্য অন্য রাজ্য থেকে এখানে আছেন, আমরা তো তাদের ভেতর কোনো বিভাজন করিনি। কিন্তু এইভাবে আমাদের যেটা মূল বক্তব্য আপনার প্রশ্নের উত্তরে, আমরা 365 দিন প্রস্তুত মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি। আমাদের নেত্রী নিজে সবসময়, উনি সঠিক বলেছেন, আমি সবসময় বলতাম, উনি প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং অত্যন্ত সুচারুভাবে পালন করছেন। যা উনি বা সূচনা করেন যে কোনো প্রকল্পে তার 100% রূপায়ণ নিজে দেখেন, অনেক সময় তা ছাপিয়ে যায় সংখ্যায়। আপনি যদি উদাহরণ চান, 21 সালের আগে, নির্বাচনের আগে উনি যে 10টা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এরকম অনেক প্রতিশ্রুতি আছে যা উনি 6 মাসের ভেতরেই সংখ্যাগতভাবে এবং তার গুণগত মান হিসেবে উনি অনেক ছাপিয়ে গেছেন যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানুষের আস্থা আজকে দেখুন না, এরা তো কত রকম ব্যঙ্গোক্তি করলো যখন এই যুবসাথী প্রকল্প উনি সূচনা করলেন। যেদিন বললেন যে আমরা এটা আগস্ট মাস থেকে বদলে আমরা নতুন অর্থবর্ষ 1 এপ্রিল থেকে করব এবং 15 তারিখ থেকে আমাদের শিবির খুলে যাবে ব্লকে ব্লকে, সেখানে আপনারা প্রত্যেকটি অ্যাসেম্বলি সেগমেন্টের ভেতরে আমাদের যে জিওগ্রাফিক এরিয়া আছে সেখানে একটি করে শিবির হবে এবং আমাদের এই বয়সের ভেতরে যারা আছেন তারা আবেদন করতে পারবে। আমাকে তো 100 করার অনেক চেষ্টা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আপনাকে বললাম মাটির সৃষ্টি একটা উপমা দিলাম, কত ভালো কাজ হয়েছে 100 দিনের কাজের বিনিময়। এবং এই কেন্দ্রীয় বিজেপি সরকারই তারা আমাদের শ্রেষ্ঠত্বের শিরোপা দিতে বাধ্য হয়েছে, কারণ নজির গড়েছি আমরা। তারপরে তারা নানানভাবে মিথ্যে অপবাদ দিয়ে আমাদের সেই অর্থ বরাদ্দ বন্ধ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার বিকল্প হিসেবে কর্মশ্রী প্রকল্প, পরবর্তীকালে সরকারি বিভিন্ন প্রকল্পের ভেতরে এই জব কার্ড হোল্ডারদের গুরুত্ব দিয়ে
অগ্রাধিকার দিয়ে কাজের ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে আপনারা জানেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর নাম অপসারিত করলো ওরা 100 দিনের কাজের থেকে। তখন উনি এটার নাম দিলেন, আমাদের প্রকল্পের নাম পরিবর্তন করে দিলেন মহাত্মা গান্ধী শ্রী প্রকল্প। তো এই যে এইভাবে আপনারা জানেন যে 18 সাল তার আগেই যখন ইন্দিরা আবাস যোজনার নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, তখন থেকে উনি বারংবার মন কি বাতে আমার কাছে তার রেকর্ডও আছে, উনি বলেছিলেন যে 2022 সালের 15ই আগস্ট যখন 75 বছর পূর্তি হবে আমাদের স্বাধীনতার, আমরা প্রত্যেকটি ভারতবাসী যাদের মাথায় ছাদ নেই পাকা, আমি পাকা ছাদ দেবো, তার ঘরে থাকবে নলের জল আর সৌভাগ্যের বিদ্যুৎ, গ্যাসের চুলো আর শৌচালয়, যাতে প্রত্যেকটি ভারতবাসী ওনার মতন ছাতি ফুলিয়ে বলতে পারে আমি স্বাধীন ভারতের নাগরিক। কিছুই হলো না। আমাদের এখানে পশ্চিমবঙ্গে ওনাদের নির্দেশে যে পোর্টালে নাম তোলা হয়েছিল, সেই সব মানুষরা আশায় বুক বেঁধে দেখলো 22 পেরিয়ে গেল, তাও একজনও কিছু পেলেন না কেন্দ্রীয় সরকারের থেকে। সেই যে 60% আমাদের এখানে বিভিন্নভাবে রাজস্ব নিয়ে যায়, তার একটা অংশ আসে এইসব প্রকল্পের সহায়তা হিসেবে, সেটা ওনাদের নিজেদের সম্পত্তি ভেবে ওনারা দিলেন না। অথচ মাননীয় মুখ্যমন্ত্রী 3 বার গেছেন, বারংবার চিঠি দিয়েছেন, তারপরে ওনার নির্দেশে আমরা সব তথ্য নিয়ে যা যা প্রশ্ন করেছিলেন সেগুলো নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে 7ই নভেম্বর 2022 দেখা করি আমাদের দপ্তরের সচিব এবং আমিও গিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক আমাদের সাংসদদের নিয়ে দেখা করার চেষ্টা করেছেন, ওদের প্রতিবাদ করেছেন, সংসদে এই নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন। সময় দিয়েও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী দেখা করেন, পরেও দেখা করেন। চিন্তা করে দেখুন যে কেউ কোনো প্রশাসন এই কথা চিন্তা করতে পারেনি আগে। উনি বললেন মানুষের নিজের কি চাহিদা, প্রত্যেকটি যে আমাদের বুথ আছে সেই বুথে আমাদের 80,000 বুথ আছে পশ্চিমবঙ্গে, ছিল, এখন কি দাঁড়াবে সারে আমি জানি না, সার উত্তর পরিস্থিতিতে। তো সেখানের মানুষ নিজেরা ঠিক করবে আমার সমষ্টিগতভাবে এই কাজটা হলে মানুষের উপকার হবে। আমি এটা তো মানে অপরিসীম অর্থ যোগান দেওয়া যায় না, সেই জন্যে এই সূচনায় উনি প্রত্যেকটি বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করলেন, বললেন তারা সিদ্ধান্ত নেবেন, সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবেন তাদের কি কি প্রয়োজন, প্রশাসনিক তরফ থেকে প্রশাসনের প্রথা মেনে সেই কাজগুলো করায় সহায়তা করা হবে। এ কোথাও নেই। তাতেও কি মানুষের উৎসাহ এবং তাদের পৃষ্ঠপোষকতা, আজকে চতুর্দিকে তার কাজ শুরু হয়ে গেছে। আর বিরোধী পক্ষ কী করে গেছে, একমাত্র কথা কিছুই হবে না, কোত্থেকে বললেন নাকি ওদের টাকায়, যে টাকাই দিচ্ছেন ওদের টাকায় এটা করতে যাবে কোত্থেকে, না এই অর্থ ওইখানে ব্যয় হচ্ছে, এসব অলৌকিক কথাবার্তা। তারপরে ওনাদের একজন বরিষ্ঠ নেতা আবার নেমে পড়লেন, তিনি ঠিকাদারদের কেউ পয়সা পাবে না। আরে টাকা যেটা বরাদ্দ হয়েছে তার তো 80% বিভিন্ন জেলায় জেলা শাসকদের দপ্তরে চলে এসছে, যাতে এই যে স্থানীয় চাহিদা অনুযায়ী যে কাজ আপাস বলি আমরা, আপনার পাড়া আপনার সমাধান, সেটা আমরা 12 মাসই 365 দিন আমরা মানুষের পাশে আছি। বিশেষ করে প্রস্তুতি নিতে হয় না, তবে হ্যাঁ লড়াই আমরা করছি। খালি এই যে বিচারক মণ্ডলী যারা মানে আমাদের যারা নির্বাচিত করেন, নির্বাচকদের অধিকার কেড়ে নেওয়ার এই যে অভিসন্ধি, পেছনের দরজা দিয়ে ক্ষমতা কেড়ে নেওয়ার যে অভিসন্ধি, তাকে প্রতিহত করতে আমরা আবার রাস্তাতেই আছি আমাদের নেত্রীর মতন, যাতে কেউ অন্যায়ভাবে আমাদের কোনো পশ্চিমবঙ্গবাসীর তার ভোটাধিকার কেড়ে না নিতে পারে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী নিশ্চিত এরা 19 সালে কিছু অদ্ভুত সব নৈতিকতা, বড় বড় কথা সব ভুলে গিয়ে যারা বিজেপিকে পেছন দিয়ে মদত দিয়ে হঠাৎ 19টা সাংসদ এখান থেকে পাঠিয়েছিল,
সেই ভুল তো বাঙালি বুঝে গেছে। আর যারা এই কীর্তি করার কুশীলব ছিলেন তারা তো শূন্যই নেমে গেছেন। সবাই জানে, এ নিয়ে আমি নতুন করে আলোচনা করে সময় নষ্ট করতে চাই না। প্রতিকূলতা চলে এলো আবার দেখলাম গতকাল। তো আসবেই। এই যে সব এত তাজা যুবক যুবতীরা যারা একটা ভুল ধারণা নিয়ে এই এদের পেছনে রয়েছে, তাদের তো আস্তে আস্তে নিজেদের চেতনা বাড়ছে, উপলব্ধি করছে। এতদিন তো একটা মোহে ঘুরছিল এরা, তখন ওরা দেখছে মানুষের পাশে কে আছে। এদের তো কথা মানুষের কাজ করার, এই নীতি নিয়েই তো সকলকে উদ্বুদ্ধ করেছিল। এখন ওরা বুঝতে পারছে যে ওদের ভেতরে কত অটোক্র্যাটিক মানসিকতা আছে। এরাই তো মানুষের ওপর অত্যাচার করেছে এক সময় যখন ক্ষমতায় ছিল, ভুলে গেছে সেসব কথা। এরা নতুন প্রজন্মের, সেই জন্যে দেখেনি যে আমার মতন লোকেরও কোমরে পিস্তল ঠেকিয়েছিল কাশীপুরে। এ তো আমার চোখের সামনে ভাসছে। এরা গণতন্ত্রের পূজারী হয়েছে, এখন গণতন্ত্র বাঁচানোর শিক্ষা পাঠ দিতে চায় বাঙালিকে। আমরা তো মানুষের স্মরণশক্তি এত মানে ভঙ্গুর নয়। সেই জন্য এসব এখন ব্যাপার হচ্ছে যে সেই 19-এর পর থেকে এদের আশা জেগেছিল যে 21-এ নিশ্চয়ই ওরা 200 পার করবে। আপনারা তো জানেন, সেই স্বপ্নের জাল তো দেখেছেন। তো মানুষ বুঝে গেল 21-এ কী হলো। আমাদের 16 থেকে বেশি সংখ্যায় আমরা আসন পেলাম। ওরা 77-এ 200-র স্বপ্ন ভেঙে গেল। আজকে তার থেকেও অবক্ষয় হয়েছে। মানুষ জেতার পরেও বুঝতে পারছে যে এসব ভাঁওতা দিয়ে পশ্চিমবঙ্গের কোনো লাভ নেই। পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং মানুষের স্বার্থে একমাত্র পথ হচ্ছে মামাটি মানুষের সঙ্গে থাকা। সেই জন্যেই এবারে দেখুন আর হাওয়া নেই। এবারে সেই যে 21-এর যে ঝড়, সে ঝড় তো এখন উল্টো দিকে বইছে। এবং আপনার দলেরও অনেকে চলে গিয়েছিল। হ্যাঁ, ওই তো কারণ 19-এ ওই দুর্ঘটনায় যাদের ফলস্বরূপ এখন শূন্যে নেমে গেছে, তাদের সহায়তায় পেছনের দরজা দিয়ে তো অনেকেই ওদের ঢুকিয়েছিলেন পশ্চিমবঙ্গে। তাতে ওদের মনে হয়েছিল, আশা জেগেছিল, ভেবেছিল যে এবারে আমরা প্রশাসনিক দায়িত্ব পাব। সেই জন্যে অনেকেই বিভ্রান্ত হয়েছিলেন। এবারে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যারা ওদের বরাবর হয়তো সমর্থন দিয়েছেন, তারাও এই ওদের আচরণ এবং ওদের কর্মকাণ্ড তার সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে এই মানুষের উপকারে, মানুষের কল্যাণে, মানুষের অধিকারকে রক্ষা করার জন্যে যেভাবে মামাটি মানুষের দল মানুষের পাশে রয়েছে, পশ্চিমবঙ্গবাসী এবারে আর কোনো হাওয়াই তুলতে দেবে না। অতএব আমরা যেভাবে কাজ করি 365 দিন মানুষের পাশে থেকে, আমরা নিশ্চিত মানুষ তার জবাব দেবেন গণতান্ত্রিক পদ্ধতি। একেবারে স্পষ্ট কথায় প্রদীপবাবু জানিয়ে দিলেন যে 365 দিনের উন্নয়ন বনাম ব্যাক ডোর দিয়ে উৎসাহ এবং অপপ্রচার চালিয়ে বিজেপির ক্ষমতা দখলের অপপ্রয়াস, এর জবাব দেবে মানুষ গণতান্ত্রিক উপায়ে। 2021 যে ফল দেখেছিল গোটা বাংলার মানুষ, এবার মামাটি মানুষের পক্ষে আরও সুফল দেখবেন। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে সৌমেন বন্দ্যোপাধ্যায়, ইটিভি ভারত।